প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। ছোট্ট একটি উদ্ধৃতি দিয়ে শুরু করতে চাচ্ছি। বিখ্যাত দার্শনিক জ্যাক রুসো তৎকালীন ইংল্যান্ডের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে তার সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ে বলেছিলেন, ইংরেজ জনগণ নিজেদের স্বাধীন ভেবে সুখ পায়। হ্যাঁ, তারা স্বাধীন, তবে তা শুধু ভোটের সময়। কিন্তু পুরনো প্রার্থীর বদলে নতুন আরেকজন প্রার্থী নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর এই জনগণ আবারও শিকলে বন্দী হয়ে পড়ে। এর বাইরে তাদের আর কোনো ভূমিকা থাকে না। আমাদের দেশের জনগণের অবস্থা একই রকম। জনগণ এক স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের কবলে পড়ে। এর পরিত্রাণ কি? স্বৈরাচার কেন বারবার ক্ষমতায় ফিরে আসে? এইসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাজিকুজ্জামান রতন, আছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটু জানতে চাইছি, গণতন্ত্রের জন্য মানুষ এত রক্ত দেয়, এত জীবন দান করে রাজপথে, এরপরও কাঙ্ক্ষিত গণতন্ত্র ধরাছোঁয়ার বাইরে থেকে যায় কেন? এবার কি ৯০-এর মতন ২৪-এর যে স্বপ্ন, সেটাও কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা বেদনাময় আলোচনার মধ্যে আমরা ঢুকেছি। গুরুত্বপূর্ণ এই অর্থে যেটা বারবার আমাদের এটা আলোচনা করতে হবে, আর বেদনাময় এই কারণেই যে স্বৈরাচার চলে যায় কিন্তু ফিরে আসে কেন আবার? ওই একটা বলে না, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, সেরকম কেন হয় বারবার? সেই প্রসঙ্গটা আলোচনা করেছেন। শুরুতে আপনি একটা দারুণ কথা বলেছেন যে রুশো যেটা বলেছেন তার সোশ্যাল কন্ট্রাক্টে, যে নাগরিকরা কি শুধুমাত্র ভোটের সময় স্বাধীন থাকবে? কিন্তু আমাদের দেশের নাগরিকদেরকে আমরা ভোটের সময় পরাধীন থাকতে দেখেছি। এমনকি তার যে ভোট বলে একটা অধিকার আছে, ভোট নামের তার যে একটা অস্ত্র আছে, সেটাকেও আমরা কখনো কখনো তার হাতছাড়া হতে দেখেছি, অথবা সেই অস্ত্র তার বিরুদ্ধেই ব্যবহার করতে দেখেছি। মানে জনগণের ভোট নিয়ে জনগণের বিরুদ্ধে কালাকানুন প্রয়োগ করতে দেখেছি। যে কারণে একসময় শোপেনহাওয়ার একটা কথা বলেছিলেন, আমরা আমাদের স্বাধীনতা কি আমাদের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার কাজেই ব্যবহার করছি বারবার। তো ফলে এই যে ভোট দেওয়ার স্বাধীনতা আমার মানে অধিকার কেড়ে নেওয়ার যারা কেড়ে নিচ্ছে তাদেরকেই শক্তিশালী করছে। কিংবা লেনিন একটা কথা বলেছিলেন না, যে এই বুর্জোয়া ব্যবস্থায় নির্বাচন হচ্ছে ৫ বছর পর পর, কে তাকে শোষণ করবে তাকে একটা আইনগত বৈধতা দেওয়া। এগুলো যেমন আমরা শুনেছি, কিন্তু আমাদের গত ১৫ বছরের যে দৃষ্টান্ত আমরা দেখেছি, এবং তারও আগে ৯০-এর যে আকাঙ্ক্ষাটা আমাদের ছিল, সেই সময় তো ছাত্র আন্দোলনের একজন কর্মী ছিলাম। সেই সময় আকাঙ্ক্ষা ছিল যে আর যেন স্বৈরাচারী ব্যবস্থা আমাদের দেশে না আসে। আমার ভোট আমি দেব, এবং আমার খুশি মতো আমার পছন্দ মতো প্রার্থীকে দেব। আমার পছন্দ ভুলও হতে পারে, ভুল হলে সেটা আবার পরবর্তী ভোটে যাচাই হয়ে যাবে। এই সময় অনেকে বলেছিলেন যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তার মধ্য দিয়ে কি একটা বোকামির প্রশ্রয় দেওয়া হবে না? আমরা বলছিলাম জনগণের একটু বোকা হওয়াও ভালো। কখনো কখনো বোকা হয়েও সে যেন দায়িত্বশীল হয়, ওই চালাক হয়ে যেন দুর্নীতিবাজ না হয়। সে ভুল করলে আবার সে শুধরে নেবে। একবার ভোট দিয়ে যদি মনে করে যে ভোটটা তার কাজে লাগেনি, তাহলে আমরা বলেছিলাম তখন রাইট টু রিকল, যে আমার ভোট আমি যে উদ্দেশ্যে দিয়েছিলাম সেই উদ্দেশ্যে বাস্তবায়ন হয়নি, আমার ভোট আমি ফিরিয়ে নেব। কিংবা পরবর্তীতে আমরা এই দাবিটাও তুলেছিলাম, শুধু ভোট দেওয়ার নয়, ভোট না দেওয়ার স্বাধীনতাটাও আমরা চাই, না ভোটের বিধানটাও যেন থাকে। এই যে বিষয়গুলো আমরা বলেছিলাম, তার পেছনের অন্তর্নিহিত কারণটা শুধু এক কথায় বলি, যে আমাদের স্বপ্ন একটা গণতান্ত্রিক সমাজ, কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে দমন-পীড়নের সমাজ। এই স্বপ্ন এবং বাস্তবতার যে সংঘাত, এই কারণে বারবার মানুষ আন্দোলনে আসে, বারবার মানুষ লড়াই করে, বারবার মানুষ মুক্তি পেতে চায়। কিন্তু যেহেতু বাস্তবতাটা দমন-পীড়নের, আর দমন-পীড়নের অন্তরালে আছে শোষণের মনোবৃত্তি, ফলে যারা শোষণ করবার জন্য দমন-পীড়ন করেন, ওই শরৎচন্দ্র একটা কথা বলেছিলেন না, এরা শাসন করে কিন্তু শোষণ করার উদ্দেশ্যে। যদি শোষণ করার ইয়েটা না থাকতো, সুবিধাটা না থাকতো, এদের শাসন করার ইচ্ছাটাও উবে যেত। তা আমাদেরও এখানে দেখুন, নির্বাচিত হলে যে সব পেয়েছি দেশে পরিণত হয়ে যায়, যে কিভাবে ৫ বছরের মধ্যে সম্পদের পাহাড় গড়তে পারে, কিভাবে ক্ষমতা পেলে অন্যদেরকে ক্ষমতাহীন করা যায়, অন্যের ক্ষমতা কেড়ে নেওয়া যায়, এবং নিজেদের ক্ষমতাটাকে অসীম করা যায়, তার যে প্রক্রিয়াটা এখানে আছে, সেটা এমন একটা লোভের সমাজ তৈরি করেছে। এবারের অভ্যুত্থানে এত বড় আহ, অংশগ্রহণমূলক অভ্যুত্থান বাংলাদেশে তো এর আগে হয় নাই। আমাদের তো ৩টা অভ্যুত্থান এই মানে ভূখণ্ডের মানুষ দেখেছে: ৬৯-এর অভ্যুত্থান,
90-এর অভ্যুত্থান এবং 2024-এর অভ্যুত্থান। আশরাফ কায়সাররা তারা ছিলেন সেই সময় ঝুঁকি নিয়ে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরা যে দাঁড়িয়েছিলেন এবং সেই ঝুঁকিটা তারা কেন নিয়েছিলেন? তারা তো ক্ষমতা যাওয়ার জন্য করেনি। আমাদের যেমন বাসদকে জিজ্ঞেস করে, "আপনারা এই আন্দোলনে কেন ছিলেন? আপনারা তো নির্বাচনে হয়তো জিতবেন না কখনোই। তা ছিলেন কেন?" এখানে আমাদের একটা নৈতিক দায় ছিল যে আমরা কি এই দেশটাকে একটা লুটপাটের ক্ষেত্র হিসেবে দেখব? আমরা কি এই দেশের মুক্তিযুদ্ধের যে অপূর্ণ চেতনা, সাম্য, মানবিক মর্যাদা সেটাকে বারবার ভুলুণ্ঠিত হতে দেখব? সামাজিক ন্যায় বিচারকে কি আমরা কখনো প্রতিষ্ঠিত হতে দেখব না? ফলে আমরা মনে করেছি রাজনীতি একটা দায় পূরণের জায়গা এবং যে যেখানেই থাকি না কেন সেখান থেকে সেই দায়টা আমরা পালন করতে চেয়েছি। 24-এর অভ্যুত্থান আমাদের সবাই দায় পূরণের জন্য রাস্তায় এসেছিলেন। সেই জন্য শিশু তার বাবার কোলেও গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে। আন্দোলনকারীদেরকে পানি খাওয়াতে গিয়ে কেউ মৃত্যুবরণ করেছে। আর বুক চিতিয়ে আ অস্ত্রের সামনে দাঁড়িয়েও জীবন দিয়েছে। কিন্তু সমস্ত জীবন দেয়ার সুফলটা কার হাতে গেল? এই প্রশ্নটা যখন আসে, গত ৯ মাসে আমরা যে ঘটনাগুলো আবার দেখছি, তা আমাদেরকে আবার বেদনাহত করে। আমরা কি আমাদের ভুল জায়গায় বিশ্বাস স্থাপন করেছিলাম? আমাদের ভালোবাসাগুলো কি এভাবে পদদলিত হবে? আহতদের চিৎকার কি এইভাবে উপেক্ষিত হবে? নিহতদের স্বপ্নগুলো কি ভুলুণ্ঠিত হবে? সেখান থেকে আবার কিন্তু হতাশাও আসতে পারে, প্রতিজ্ঞাও আসতে পারে। হতাশ হয়ে কেউ হাল ছেড়ে দিতে পারে। আবার প্রতিজ্ঞাটা এরকম আসতে পারে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে, একটা গণতান্ত্রিক বাংলাদেশের যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা করতে না যাচ্ছি, ততদিন যে সরকারই আসুক না কেন, সেই সরকার দমন-পীড়ন করলে তার বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। ফলে অভ্যুত্থান আমাদেরকে এই শিক্ষা দেয় যে অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা চলমান থাকতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আশরাফ কায়সার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনি 24-এর গণঅভ্যুত্থানে রাজপথে দাঁড়িয়েছিলেন এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি আপনি আ সেই আন্দোলন বিশ্লেষণ, ব্যাখ্যা আপনি দিচ্ছেন এখনো। তো আমার প্রশ্ন হচ্ছে, বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো টিকিয়ে রেখে একটি নির্বাচিত সরকার ক্ষমতাসীন হলেই কি জনগণের সেই কাঙ্ক্ষিত, আপনাদের যে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার যে স্বপ্ন, সেটা কি দেখা সম্ভব? বা নাকি নির্বাচনের আগে যে সংস্কারের কথা বারবার উঠে আসছে এবং সর্বস্তর থেকেই উঠে আসছে, রাজনৈতিক দল, জনগণ, কিন্তু রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য, বিরোধিতা থাকার পরও সেই সংস্কার কতটুকু সম্ভব বা জরুরি এই মুহূর্তে? দেখুন, আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে যেই আকাঙ্ক্ষাটি আমাদের ভিতরে জেগেছিল, সেটি হচ্ছে ফ্যাসিবাদের বিদায় এবং তারপরে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন। যেখানে মানুষের অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে এবং সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যাবে এবং সরকার বেপরোয়া হবে না এবং একদিনের গণতন্ত্রে বাংলাদেশ যাবে না। যেটি আমরা বলে থাকি যে, একদিনের ভোটের গণতন্ত্রের বাইরে ৩৬৪ দিনও যেন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কাজ করে, সরকার যেন নিয়ন্ত্রিত থাকে এবং প্রধানমন্ত্রী যেন বেপরোয়া হয়ে না ওঠেন, অপার ক্ষমতার অধিকারী হয়ে না ওঠেন এবং বাংলাদেশের জনগণ যাদের সংবিধান মতে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী, তারা যেন গুরুত্ব পেতে শুরু করেন, তাদের যেন নাম, ঠিকানা, ধর্ম, গোত্র নির্বিশেষে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে সুযোগ সুবিধা এবং আইনের শাসনের সুবিধা পাওয়ার কথা, সেই জায়গাটিতে বাংলাদেশ আস্তে আস্তে যেতে পারে। একটি কথা সত্যি যে আমাদের আকাঙ্ক্ষা হয়তো স্কাই রকেটিং হয়ে গেছিল, কেননা আমরা ১৬ বছরে যে অপশাসন, দুঃশাসন, কালো শাসন, ভোটহীনতা দেখেছি, তারপরে মনে হয়েছে যে আমরা হয়তো খুব তড়িৎ গতিতে কিছু একটা করতে পারবো। এটি হয়তো বাস্তবসম্মত চিন্তা ছিল না। এটি আকাঙ্ক্ষা বা আশা তো হতেই পারে। কিন্তু আপনি দেখবেন যে এটি বাস্তবায়নের জন্য যাদেরকে আমরা অন্তর্বর্তী সরকারে এনেছি বা যেই রাজনৈতিক দলগুলো সংলাপের ভেতর দিয়ে এই কর্মকাণ্ডটি করবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের যে আচরণ আমরা গত ৯ মাসে দেখতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকারকে আমরা যেভাবে পদ থেকে ছিটকে যেতে দেখছি, তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ দিয়ে তারা অগুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত করছেন এবং রাজনৈতিক দলগুলো যারা গত জুলাই আগস্টে এককাট্টা হয়েছিলেন হাসিনার বিদায়ে, তাদেরকে এখন মনে হচ্ছে যে খুঁজে পেতে কত ধরনের বৈপরীত্য তাদের রয়েছে, ভিন্নমত তাদের রয়েছে, স্বার্থান্বেষী চিন্তা তাদের রয়েছে, ক্ষমতায় গেলে কি করে অতীতের যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা সেটিকে তারা আবার নিজেদের হাতে ফেরত পাবেন, এই জাতীয় ঘটনা গত ৯ মাসে আমাদেরকে আশাহত করেছে। তবে আমি কিন্তু বলবো যে খুব বেশি আশাহত না হয়ে এটি মেনে নেওয়া ভালো
যে আমাদের যদি 100-র চাহিদা থাকে, এটি যদি 10 কিংবা 15-তে গিয়েও আমরা ঠেকতে পারি, সংস্কার করে, আপনার সংবিধান সংশোধন করে, আইন পরিবর্তন করে, সাংবিধানিক কাঠামোগুলোকে পুনর্জীবিত করে, তাতে করে আগামীতে যে লড়াই অব্যাহত রাখতে হবে গণতান্ত্রিক শাসনের, ক্ষমতায় যেই আসুক, নির্বাচনটি যতই ভালো হোক, দেখুন নির্বাচনের পরের দিনের বাংলাদেশের চিত্রটি আমরা প্রায় সবাই আঁকতে পারি, অন্তত অতীতে গত 8টি-10টি নির্বাচনে তাই আঁকতে পেরেছিলাম। কাজেই এই আঁকা যেন আমাদেরকে আমরা জানি যে কি ভীতিকর হয়ে ওঠে, কি করে আমাদের হাত থেকে ক্ষমতা চলে যায়, কি করে গুটি কয় মানুষের শাসন প্রতিষ্ঠিত হয় এবং আমাদেরকে আবার অপেক্ষা করতে হয় 5 বছর পরে আরো একটি দিনের জন্য। এইরকম পরিস্থিতিতে না গিয়ে আমরা যদি কিছু সংস্কার করে দলগুলোর ভেতরে একটা চেতনা ফিরিয়ে আনতে পারি যে তারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন এবং তারা ভোটের অধিকারে বিশ্বাস করেন, তারা মানুষের প্রতি নত হবেন এবং তারা অন্তত বেপরোয়া শাসনে অভ্যস্ত হবেন না, সেটি দিয়ে যদি যাত্রাটি শুরু করা যায়, যেটি আমরা গত 9 মাসে খুব একটা এগোতে পারিনি, আমাদেরকে মনে হয়েছে অনেক বেহুদা সমালোচনা, তর্ক বিতর্ক, এগুলোতে আমাদের সময় নষ্ট হয়েছে। আপনি যদি জুলাই আগস্টে মানুষের, দেখুন এই আলোচনার একটা বড় গ্যাপ আমার কাছে মনে হয়, এখানে জনগণের প্রতিনিধিত্ব কোথায়? রাজনৈতিক দলগুলো অবশ্যই বলবেন তারা জনগণের প্রতিনিধিত্ব করেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলিয়েও বাংলাদেশের কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব তারা করেন, এই প্রশ্ন কিন্তু থাকছে। দেখুন, ভোট দেওয়া মানে কিন্তু ওই রাজনৈতিক দলকে সমর্থন করে না, ভোট দেওয়া মানে ওই একটি বিশেষ নির্বাচনে ওই দলটিকে অন্যদের চেয়ে আমার ভালো মনে হয়েছে, তার মানে কি আমি 364 দিন তাদেরকে সমর্থন করছি, তাদের সব কাজ সমর্থন করছি? এইরকম চিন্তা যারা করেন তারা কিন্তু ভাবছেন তারাই জনগণকে প্রতিনিধিত্ব করছেন। আপনি দেখুন, মানুষ এখন অনেকটা ভীত সন্ত্রস্ত হয়েছে। আবার শেখ হাসিনার আমলে ভয়ের শাসন কায়েম হয়েছিল, দুজন রিক্সাওয়ালা দুজন চা খাওয়ার সময়ও মানুষ একে অন্যের দিকে চারপাশে তাকিয়ে কথা বলতো। এখন আবার তারা দেখতে পাচ্ছে অপশক্তির উত্থান, এখন দেখতে পাচ্ছে স্বাধীনতা বিরোধীদের আস্ফালন, এখন দেখতে পাচ্ছে পশ্চিমা শক্তির এক ধরনের অনির্বাচিত জবাবদিহিহীন শাসন, অথবা যারা আগামীতে নির্বাচিত হলে ক্ষমতায় আসবেন বলে মনে করছেন তাদের আস্ফালন মানুষ দেখতে পাচ্ছেন। মানুষ কিন্তু এই রাজনীতিকেও ভয় পাচ্ছেন। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতার কাজ কিন্তু না মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া কিংবা ক্ষমতার কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া, সেটিতে কিন্তু তার সময়কাল অত্যন্ত সংক্ষিপ্ত হয় এবং অতীত আমাদের বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে তাতে দীর্ঘমেয়াদে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এবং আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা যেন এটি মাথায় রাখে যে তাদের বিরুদ্ধেও দুর্বার আন্দোলন হতে পারে, জোরালো আন্দোলন হতে পারে এবং গণতান্ত্রিক অধিকারের যে আন্দোলন সেটি কিন্তু বাংলাদেশে জীবিত থাকবে এবং আগামীতে যে কোনো অপশাসনের সময়েও মানুষ সেটি নিয়ে কথা বলবে। ধন্যবাদ, আবার আসবো। একটু রাদিকুজ্জামান রতন, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। অনেকেই বলছেন যে সংস্কারের কথা, কিন্তু অনেক দল বিরোধিতা করছে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর সংস্কারগুলো করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর সংস্কার যে করবে, মানুষ কিভাবে আস্থা রাখবে? তারা তো এখন থেকেই তারা বিরোধিতা করছে, বিভিন্ন রাজনৈতিক দল এই সংস্কারের বিভিন্ন প্রসঙ্গে ঐক্যমতে আসতে পারছে না। তাহলে মানুষের সেই আশা বা আস্থার জায়গাটা কোথায়? মানুষের আস্থাটা ক্ষেত্রে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তার অতীতের অভিজ্ঞতা, আর একটা হচ্ছে তার ভবিষ্যতের স্বপ্ন। অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ বলে যে আগে এরকম হয়েছে, আর বোধহয় এর পরিবর্তন কিছু হবে না। আবার কখনো কখনো মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখে, যেমন যে স্বপ্ন দেখে আমরা 24-এর অভ্যুত্থানের সময় রাস্তায় নেমেছিলাম সবার সঙ্গেই। সেখানে আমরা বলি যে ছাত্র অভ্যুত্থান নয়, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান। যদি হিসাব মতো 1500 মানুষের মৃত্যুবরণ হয়ে থাকে, সেখানে ছাত্রদের সংখ্যা যা, তার চেয়ে কিন্তু সাধারণ মানুষের সংখ্যা একেবারে কম নয়, কখনো কখনো দ্বিগুণেরও বেশি। এবং অনেক মানুষ আছে যাদের এখনো কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি, তারা কোনো তালিকায় নাই, কিন্তু তারা মৃত্যুবরণ করেছে, বেওয়ারিশ লাশও আমরা দেখেছি। ফলে এই যে মানুষ জীবন দিল, একটা স্বপ্ন তার তো ছিল, পিছনের অভিজ্ঞতা যাই থাকুক, তার সামনে যাওয়ার একটা স্বপ্ন ছিল। এখন সংস্কার যখন কথাটা আসছে, তখন কোন কোন বিষয়ে সংস্কার হবে এবং সেই সংস্কারটা কারা করবেন এবং সংস্কারটা বাস্তবায়ন করবেন কারা, এখানে তিনটা বিষয়। তাহলে কোন কোন বিষয়ে সংস্কার হবে সেটা নিয়ে মতামত নেওয়া হচ্ছে। কারা সংস্কার করবেন? অন্তর্বর্তীকালীন সরকার। সেটা বাস্তবায়ন করবেন কারা? পরবর্তী নির্বাচিত সরকার।
তো এই জায়গায় একটা সমন্বয় থাকা দরকার ছিল। সংস্কার প্রস্তাব পর্যালোচনা করে সংস্কার বিষয়গুলোকে নির্ধারণ করা এবং পরবর্তীতে একটা কমন এগ্রিমেন্টে আসা যে নির্বাচিত সরকার যে হোক বা যারাই আসুক তারা এটাকে বাস্তবায়ন করবে। এর একটা ছোট্ট অভিজ্ঞতা আছে। 90-এর সময় আমরা যখন রাস্তায় ছিলাম তখন কিন্তু আমরা একটা জায়গায় বসেছিলাম এবং সেই সময় শাহাবুদ্দিন সাহেব একটা আমাদেরকে শর্ত দিয়েছিলেন যে তিনি সরকার প্রধান হতে রাজি আছেন যদি দায়িত্ব শেষে তিনি আবার প্রধান বিচারপতির জায়গায় ফিরে যেতে পারেন। তখন কিন্তু সংবিধানে একটা সংস্কারের প্রয়োজন ছিল, সংশোধনের প্রয়োজন ছিল। তখন সবাই একমত হয়েছিল যে বা যারাই ক্ষমতায় আসুক না কেন সংবিধানের সংশোধন করে তাকে আবার শপথে পুনরায় ফিরিয়ে নেওয়া যাবে। আর একটা ছিল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাওয়ার ক্ষেত্রে তখনও বলা হয়েছিল যারাই ক্ষমতায় আসুক না কেন নির্বাচনে তারা অথবা যারা বিরোধী দলে থাকুক তারা সবাই মিলে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তারা ফিরে যাবেন। এটা ছোট্ট দৃষ্টান্ত আমাদের এখানে আছে। আর এবার যে বিষয়গুলো তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে যে ক্ষেত্রে আমাদের একমত হতেই হবে। নির্বাচনটি কি দলীয় সরকারের অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? এই ক্ষেত্রে একটা সংশোধনে সবাই আমরা মনে হয় একমত হয়ে যাব। আর্ট হলো যে আমাদের সংবিধানের যে ৭ ক এবং খ কে এমনভাবে সংশোধন করা হয়েছিল যে সংবিধানের 1/3 ধারাকে সেটাকে অপরিবর্তনীয় করা হয়েছিল এবং নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতায় আসাটাকে চূড়ান্ত শাস্তিযোগ্য অপরাধে রূপান্তরিত করা হয়েছিল। তাহলে তো সেই অনুযায়ী তো ৭ ক এবং খ যদি আমরা বাতিল করতে না পারি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তো চূড়ান্ত শাস্তিযোগ্য অপরাধী হয়ে যাবে। এরপরে আছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটা কীরকম হতে পারে। তারপর হতে পারে যে ৭০ অনুচ্ছেদের ব্যাপারে মতামতটা কী হবে। এরপরে হবে যে আমাদের এখানে যে নির্বাচনগুলো হয় যারা নির্বাচন করেন যে নির্বাচন কমিশন, দেখুন যতগুলো ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে সবগুলোকে বৈধতা কে দিয়েছে? সাংবিধানিকভাবে স্বীকৃত যে প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। তা ২০১৪ সালের নির্বাচনকেও তারা ঠিক বলেছে, ২০১৮ সালের নির্বাচনকেও ঠিক বলেছে, ২০২৪ সালের আমিডামি নির্বাচনকেও তারা ঠিক বলেছে। তাহলে নির্বাচন কমিশনের এইটা কি এই মানে সুপ্রিম পাওয়ার কি তাকে এইরকম জায়গায় প্যারালাইজ করে দিতে হবে? পাওয়ার কি কখনো চিন্তা শক্তিকে প্যারালাইজ করতে পারে? যে আমি চোখের সামনে দেখছি জনগণ মানছে না, তারপরেও আমি কিন্তু এটাকেই সম্মতি দিয়ে গেলাম। তাহলে এই নির্বাচন কমিশনকে আমরা অনেক সময় বলেছিলাম নির্বাচন কমিশনের অনেক কিছু আছে, তার চেয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু পিছন দিকে হাত দিয়ে দেখতে হবে তার মেরুদণ্ডটা আছে কিনা। এবং ওই জায়গায় সেই একটা যদি সাংবিধানিক প্রতিষ্ঠান হয় তার তো সেই গার্ডসটা থাকতে হবে তো তার। তারপর আমরা যদি বিচার বিভাগের কথা বলি যে ধরুন এই গত ১৫ বছরে ১০০, ১৫০, ২০০ মামলা নিয়ে অনেকে আদালতের বারান্দায় ঘুরেছেন, জামিন হয়নি, অথবা তাদেরকে মানে শাস্তির জন্য বারবার আদালতে দাঁড়াতে হয়েছে শাস্তি থেকে স্বস্তি পাওয়ার জন্য। আর এই অন্তর্বর্তীকালীন সরকার আসার সাথে সাথেই সবগুলো খালাস পেয়ে গেলেন। তাহলে দুটো প্রশ্ন থাকবে, গত ১৫ বছর বিচার প্রতিষ্ঠান কি কাজ করেছিল? সেটা কি ঠিক ছিল? নাকি এখন যেটা করছেন সেটা ঠিক আছে? তাহলে ইচ্ছা হলে খালাস আর ইচ্ছে হলে আজীবন জেল, এইটাই কেন হয়? তাহলে কি আইনের শাসন বলছি বা বিচারের প্রতি আস্থা বলছি এগুলো কি মানুষের থাকবে? ফলে এই জায়গাগুলোতে তো একটা দারুণ কনসেনসাস আমাদের হওয়া দরকার। কিন্তু আমরা মনে করি যে যদি অনাবশ্যক কিছু বিষয় এখনই সামনে নিয়ে আসা হয় তাহলে বিতর্ক করে সময় ক্ষেপণের একটা কৌশল হয়। যেমন ধরেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কি প্রয়োজন যে এই করিডোর বিতর্কের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া কিংবা এইসব বিষয় বন্দর নিয়ে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া? এইসব বিষয় নিয়ে আবার আপনার কাছে আসবো, করিডোর বা বিষয়গুলো নিয়ে। তবে আপনার কথার সূত্র ধরে একটু আশরাফ কায়সারের কাছে আসতে চাচ্ছি। তাহলে এই যে নির্বাচন নিয়ে সরকারের উপর একটা প্রচন্ড চাপ বিভিন্ন রাজনৈতিক দলের, একটা বৃহৎ দলের বিভিন্ন এবং সংস্কার প্রশ্নে তারা এখন এইসব নিয়ে অনেকটাই গাছাড়া ভাব। তাহলে সরকারের এখন কি করা উচিত? রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করে ন্যূনতম সংস্কার করা খুব জরুরি? নাকি সংস্কার ছাড়াই নির্বাচন করে দেওয়া এই মুহূর্তে সরকারের একটা প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে? দেখুন, আপনি যদি কোনো রকমের সংস্কার ছাড়া নির্বাচনে যান, তাহলে যে ১৫০০ ব্যক্তি জীবন দিয়েছে তাদের সাথে বেইমানি করা হবে। যেই ৩০,০০০-এর মতো আহত রয়েছে আমাদের সমাজে, তাদের সাথে বেইমানি করা হবে। গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে এবং আমাদের আশা আকাঙ্ক্ষাকে পানি ঢেলে দেওয়া হবে এবং বলা হবে যে বাংলাদেশ কোনো কিছুই করতে পারল না। ব্রেভ সংস্কার তো দূরের কথা। কোনো সংস্কারই করতে পারল না। আপনারা দেখুন, কোনো স্টেক হোল্ডার নাই যে মনে করে না সংস্কার জরুরি। কিন্তু তারা তার পার্সপেক্টিভ থেকে দেখেন। বিএনপি তার পার্সপেক্টিভ থেকে দেখছে, এনসিপি তার পার্সপেক্টিভ থেকে, জামাত তার মতো, অন্তর্বর্তী সরকার ভিন্ন একটি অবস্থানে দাঁড়িয়ে সংস্কারকে দেখছে। কিন্তু
মোটা দাগে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ কিন্তু জানে। আপনি শুরুতে যেই প্রশ্নটি দিয়ে শুরু করেছিলেন, স্বৈরতন্ত্র কেন বারবার ফিরে আসে? এই প্রশ্নে যদি আপনি থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন, কোন সংস্কার আপনার জন্য জরুরি। দেখুন, আপনাকে আমি হলফ করে বলতে পারি, মৌলিক সংস্কারগুলো করা হলেও স্বৈরতন্ত্র ফিরে আসতে পারে। তার মানে হচ্ছে যে আমাদের যত সংস্কারের আলোচনা হচ্ছে, এটি হচ্ছে ১০ ভাগ। এটি যদি আমরা সবাই একমত হই, তারপরেও স্বৈরতন্ত্র ফিরে আসবে না, এর কোনো গ্যারান্টি নাই। কেননা আপনি প্রতিদিনের আচরণকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ধরুন যেই সরকারটি গেল, সে বিচার বিভাগকে দলীয়করণ করার চেষ্টা করল। ধরুন যে সরকারটি প্রতিষ্ঠিত হলো, সে মুখ চিনে, চিনে আইনের শাসন নিশ্চিত করল, বিরোধী মতকে দমন করল, আবার খুন খারাপিও করতে শুরু করল। তার মানে হচ্ছে যে আমরা কিছু হাত পা বেঁধে দেওয়ার কথা বলছি, যেখানে আপনার বিচার বিভাগ স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। এবং রতন ভাই যে উদাহরণটি দিয়েছেন খুবই পরিষ্কার। গত ১৬ বছরে বিচার বিভাগকে আমরা এক চেহারায় দেখেছি। গত ৯ মাসে কিন্তু বিচার বিভাগকে আমরা আরেক চেহারায় দেখলাম। আমরা এর দুটির একটিও প্রত্যাশা করছি না। তাকে স্বয়ংক্রিয় হতে হবে, তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং অপরাধ কিংবা অনিয়ম বুঝে বিচার করতে হবে। এটি আমাদের ন্যূনতম চাহিদা, ন্যূনতম প্রয়োজন। একইভাবে নির্বাচন কমিশনকে আমরা কিন্তু গত ৯ মাসে অদ্ভুত সব কথাবার্তা বলতে শুনছি। ১৬ বছরেও তো শুনেছি। তাহলে এই যে বিচার বিভাগ অথবা নির্বাচন কমিশনের মতো সংস্কারগুলো অথবা সংবিধানের যে মৌলিক, আপনি জিজ্ঞেস করছিলেন ন্যূনতম নাকি বেশি সংস্কার। দেখুন, এরকম কোয়ান্টিটেটিভ ডিসকাশন না করে আমরা যদি কোয়ালিটেটিভ ডিসকাশন করি যে মৌলিক সংস্কার, সংস্কারের উদ্দেশ্য কি? ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে। সংস্কারের উদ্দেশ্য কি? স্বৈরতন্ত্র যেন ফিরে আসতে না পারে। কাজেই তখন আপনার হাতে গোনা ৭ টি বা ৮ টি সংস্কার করলেও সেটি যেন মৌলিক সংস্কার হয় এবং তাতে করে আমরা যেন প্রধানমন্ত্রীকে বেপরোয়া হতে না দেখি। যে দলটি নির্বাচিত হয়ে ক্ষমতায় গ্রহণ করবে তাকে যেন আমরা অদায়িত্বশীল হতে না দেখি এবং জনগণকে যেন প্রতিদিন উজ্জীবিত হতে দেখি এইভাবে যে এই রাষ্ট্রের নাগরিক হিসাবে তার মনে হচ্ছে তার অনেক কিছু করার ক্ষমতা রয়েছে। একদিনের নির্বাচনই তার জীবনের শেষ গণতান্ত্রিক চর্চা না। প্রতিদিনই তাকে বেঁচে থাকার ক্ষেত্রে গণতন্ত্র সহায়ক শক্তিতে কাজ করছে। দেখুন, এই যে আমরা গত ৯ মাসে বিতর্কগুলো করলাম, এর এর ৯০ ভাগেরই কিন্তু কোনো প্রয়োজন ছিল না। আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে কথা বলেন, তারা কিন্তু প্রকাশ্যে বলেন তারা জনগণের ভালো চান, দেশের ভালো চান, নাগরিক অধিকার চান, বিচার বিভাগের স্বাধীনতা চান। তাহলে সংস্কারে তাদের ভিন্নমত রয়েছে কেন? দেখুন, যেই দলটি দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না বলছিলেন, তারা কথা ঘুরিয়ে ফেলেছেন। কেননা তারা দেখতে পাচ্ছেন যে ক্ষমতায় তারা কাছাকাছি আছেন। আবার যে ৭০ অনুচ্ছেদের কথা হচ্ছে, আপনি যদি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে ৭০ অনুচ্ছেদের ২-৩ টি বিধিনিষেধ বাদে কেন আপনি সেটি ওপেন করবেন না? আমরা গণতন্ত্রকে বিকশিত হতে দিচ্ছি না। আমরা গণতান্ত্রিক চর্চাকে বিকশিত হতে দিচ্ছি না। রাজনীতিকে দিচ্ছি না। দেশটি শ্বাস নিতে পারছে না স্বৈরতন্ত্রের কবলে পড়ে। আমরা কেন কিছু মানুষ অন্তর্বর্তী সরকারের আয়ু বাড়াতে চায়? কারণ তারা ভয় পাচ্ছে যে নির্বাচিত সরকার আরো একটি স্বৈরতান্ত্রিক সরকার হবে। এইজন্য তারা অন্তর্বর্তী সরকারের আয়ুটি বাড়াতে চান। এই কথাটি আপনি বাজারে কান পেতে শুনতে পাবেন। যে রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা যে রাজনীতিবিদরা তার চেয়ে বেটার শাসন দিবেন। এখন অনির্বাচিত বা আম বর্তমান সরকারের উচিত না করিডোর কিংবা ইত্যাদি বড় বিতর্ক তৈরি করে তার ফোকাস নষ্ট করা। দেখুন, আপনার প্রশ্নের উত্তরে বলি, আমাদের ৩ টি প্রয়োজনীয় কাজ এই সরকারের সময়কালে ঘটতে হবে। একটি হচ্ছে বিচার। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা গণহত্যা করেছেন শেখ হাসিনা সহ বিচারের আওতায় আনতে হবে এবং আমরা আইনানুগ পথে প্রচলিত বিচার ব্যবস্থার ভেতরে তাদের বিচার দেখতে চাই। ২ হচ্ছে আপনাকে মৌলিক সংস্কার করতে হবে, যেটি দিয়ে আপনি ক্ষমতা নিয়ন্ত্রণ করবেন। ৩ হচ্ছে আপনাকে একটি নির্বাচনের পথে হাঁটতে হবে। সেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে আপনার অসুবিধা কোথায়? আমি মনে করি মৌলিক সংস্কার করে বিচারের কিছুটা এগিয়ে ডিসেম্বরে আপনি নির্বাচন করতে পারবেন। এই দড়ি টানাটানি করে রাজনৈতিক বিভেদ বাড়িয়ে আমাদের ফোকাস সরিয়ে শেষ পর্যন্ত কি হবে জানেন? তড়িঘড়ি করে একটা নির্বাচনের দিকে দেশ যাবে, সংস্কারের দিকে মানুষের মনোযোগ থাকবে না, বিচার আরো দূরে সরে যাবে। অপরাধীরা আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসছেন, তারা বিভিন্নভাবে সমবেত হওয়ার চেষ্টা করছেন। একটি হতাশায় বাংলাদেশ পর্যবসিত হবে আমাদের সার্বিক অব্যবস্থাপনা এবং ম্যানেজমেন্টহীনতার কারণে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। একটু আপনার কথার সূত্র ধরে আমি জনাব রাজিকুজ্জামান রতন, আশরাফ কায়সার বলছিলেন মৌলিক সংস্কার হলেও স্বৈরাচার ফিরে আসার সম্ভাবনা আ থেকে যায়। প্রশ্ন হচ্ছে দেশের
সার্বিক রাজনৈতিক যে পরিস্থিতি, সেই জায়গায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার ফিরে আসার আশঙ্কা কতটুকু দেখছেন? আমি দুটো কিন্তু একসাথে ধন্যবাদ। করেছি। জি, জি। স্বৈরাচার কিন্তু একটা শুধু ব্যক্তি নয়, স্বৈরাচার একটা মানে ব্যবস্থা। আ ফ্যাসিবাদও শুধুমাত্র একটা ব্যক্তির ব্যাপার নয়। ফ্যাসিবাদ হচ্ছে একটা শাসন পদ্ধতি এবং তার অন্তরালে থাকে শোষণের আকুতি, সেটা আমি বলেছিলাম। যে কারণে দেখুন এত দুঃখ বেদনার পরেও জার্মানিতে আবার ওই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি শোনা যায়। ইটালিতে আবার শোনা যায়। জার্মানির নাজি পার্টি অথবা ইতালির ফ্যাসিস্ট পার্টি তাদের ফিরে আসার কথা শোনা যায়। ভারতকে আমরা বলতাম না পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক ভোটারের দেশ। অনেকে বলে গণতান্ত্রিক দেশ। আমরা অবশ্য বাসদের পক্ষ থেকে গণতান্ত্রিক বলতাম না, যে বৃহত্তম ভোটারের দেশ। তা সেই দেশেও দেখুন ৪৯ বছর কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও তো বিজেপি ক্ষমতায় এসছে। এসে তারপরে কি প্রক্রিয়াটা দেশে চালু করেছে তারা। আমাদের এই ইতিহাসগুলো আমাদেরকে বলে যে যদি ব্যবস্থাটা না বদলানো যায় তো আগের শাসকরা নানা চেহারায় ফিরে আসতে পারে। যেমন ধরুন ফ্যাসিস্টকে আ প্রাসঙ্গিক করে তুলছে কারা? ফ্যাসিস্টকে প্রাসঙ্গিক করে তুলছে কিন্তু বর্তমানের শাসকরাই। এবং অনেকে বলছে তাহলে ওরা আর কি খারাপ করেছে? তাহলে আমাদের এত রক্তদান, এত আন্দোলন সব ব্যর্থ হয়ে যাবে? আচ্ছা, দরকার ছিল কি জাতীয় সংগীত নিয়ে বিতর্ক শুরু করার? দরকার ছিল দেশের নাম পরিবর্তন নিয়ে বিতর্ক করার? দরকার ছিল কি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করার? আমরা তো ছিলাম ২৪-এ। হঠাৎ করে ৭১ পাল্টে দেওয়ার একটা চেষ্টা কেন আমরা করতে শুরু করলাম বা করানো হলো? অথবা অসাম্প্রদায়িক বাংলাদেশ, দেখেন এই বাংলাদেশের ছোট্ট ভূখণ্ডের কি একটা কালচারাল মানে বৈশিষ্ট্য। এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে একদিকে সনাতন ধর্মাবলম্বী, তার মধ্যেই বৌদ্ধ ধর্মাবলম্বী, এখানে আসলো খ্রিস্টান ধর্মাবলম্বীরা, তারপরে এলো মুসলিমরা। ফলে এই ৪ টা ধর্ম যেমন এখানে কাজ করে, তার পাশাপাশি প্রায় ৫০ টা আমাদের এখানে জাতিসত্তা আছে। তাদের নিজস্ব লোকাচার আছে, তাদের আ লোকায়ত সংস্কৃতি আছে। সব মিলে এই ছোট ভূখণ্ডে এত মানবিক বৈচিত্র্য পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে কিনা আমার ঠিক জানা নাই। সেই দেশের বৈচিত্র্যটাকে আমরা কিভাবে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছি বা শাসক গোষ্ঠী সেখানে দেখেও না দেখার ভান করছে। যে ঘটনাগুলো ঘটছে, মানুষ তো ফ্যাসিস্টকে সরিয়ে একটা স্বস্তিমূলক সমাজ পেতে চেয়েছিল। স্বস্তির জায়গায় কেন আ আতঙ্ক এসে ভর করছে? এরাই কিন্তু প্রাসঙ্গিক করে তোলে অতীতের সেই দুর্বৃত্তদেরকে। এখন ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে কিন্তু একটা রেসপন্সিবিলিটি লাগে। এখন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি বলি, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন যদি বলি, কিংবা ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটিভস যদি বলি, অথবা ইন্ডিপেন্ডেন্ট টেম্পারামেন্টের পার্লামেন্ট মেম্বারও যদি বলি, তাদের একটা রেসপন্সিবিলিটি লাগবে। কিন্তু ডিপেন্ডেন্ট হতে গেলে কিন্তু এই রেসপন্সিবিলিটি পালন না করলেও হয়, তখন সাবমিশন থাকলেই হয়। যে আমি উপরের নির্দেশে কাজ করছি। ফলে মানুষ যদি তার মাথাটাকে কাজে লাগায়, তাহলে কিন্তু তার স্বস্তি থাকবে না। সে কিন্তু প্রতি মুহূর্তে তার মধ্যে ক্ষোভ তৈরি হয়, অসন্তোষ তৈরি হয়, তাকে পথে নামতে উদ্বুদ্ধ করে এবং কখনো, কখনো সমালোচনা করতে উদ্বুদ্ধ করে। তখন কেউ তাকে বিতর্ক করতে পারে। আচ্ছা, ২ দিন আগে আপনি যাকে সমর্থন করলেন, তাকে আবার সমালোচনা করছেন। তখন আবার যুক্তি করতে হয়, ২ দিন আগে যে প্রশ্নে তাকে সমর্থন করেছিলাম, সেই জায়গা থেকে তিনি সরে গেছেন বলেই তাকে আবার সমালোচনা করতে হচ্ছে। ফলে এই যে মানুষের যে মাথাটাকে বিক্রি করতে না পারার সংস্কৃতি অথবা বিক্রি করতে না চাওয়ার সংস্কৃতি, এইটাকে সমাজে যদি প্রমোট করা না হয়, তাহলে হবে কি বারবার একদিকে আনুগত্য আর একদিকে আমরা যদি বলি ফ্যাসিজম, দুটাই কিন্তু কাজ করতে থাকে। ফলে আমরা মনে করি যে আ স আশরাফ ভাই ঠিকই বলেছেন যে এক ধরনের সাংবিধানিক সংস্কার আমাদের লাগবে, প্রশাসনিক সংস্কার লাগবে। তার চেয়ে বড় সংস্কার লাগবে মানুষের মনন জগতেও, যে আমি অন্যায়কে অন্যায় বলতে পারি কিনা এবং অন্যায়কে অন্যায় বললে আমার আবার জীবনে সংশয় হবে না। ২ নম্বর, আমার দ্বিমত প্রকাশের স্বাধীনতা আছে কিনা? যে আমি আপনার কথার সঙ্গে আমি একমত হলাম না, সেটা আমি প্রকাশ করতে পারি। মত প্রকাশের অথবা অনুগত হওয়ার স্বাধীনতা থাকলো। কিন্তু দ্বিমত প্রকাশের স্বাধীনতা না থাকলে শেষ পর্যন্ত দেখবেন যে আগে যেমন আ আমাদের ব রাষ্ট্রপ্রধানরা যখন প্রেস কনফারেন্স করতেন তখন প্রশংসামূলক বক্তব্যই শুনতাম। প্রশ্নের চাইতে প্রশংসা শুনতাম বেশি। এখনো কিন্তু সেইরকম পরিস্থিতি আবার তৈরি হতে যাচ্ছে। ফলে এইটা তো মানুষের মধ্যে কিন্তু আশঙ্কা তৈরি করে। ফলে আমরা মনে করি বিচার চাই একটা অন্যায়ের, সংস্কার চাই যেখানে আমাদের আ ডেডলক হয়ে আছে সেই জায়গাটার। আর নির্বাচন চাই যে মানুষের জন্য জবাবদিহিতার পাওয়ার এবং চাওয়ার একটা অধিকার থাকে। যারা ক্ষমতায় থাকবেন তারা জনগণের কাছে জবাবদিহি করবেন এবং তারা যদি জনগণের আশা অনুযায়ী কাজ না করেন, তাহলে আবার তাদেরকে জনগণের মুখোমুখি হতে হবে। সেই ক্ষেত্রে শুধু আর ২ টা কথা বলে আমি শেষ করি। এই যে সম্পত্তির যে উপর যে রাষ্ট্রের অধিকার বলি, ব্যক্তির অধিকার বলি অথবা সমাজের অধিকার বলি। সম্পত্তিটা তৈরি হয় সমাজে। রাষ্ট্র হচ্ছে সেটা কাস্টোডিয়ান। কিন্তু ব্যক্তি এটাকে ভোগ করে। ব্যক্তি কি তাহলে এইরকম অনিয়ন্ত্রিত সম্পদ ভোগ করতে পারবে?
যে কারণে আমাদের সংবিধানে একটা কথা ছিল অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, কিন্তু এখন তো ক্ষমতায় থাকলে অনুপার্জিত আয় ভোগ করার অবারিত সুযোগ তৈরি হয়ে যায়। যে কারণে দেখুন অভ্যুত্থানের 10 মাসের মধ্যেই কি রকম ঘটনা ঘটলো, এক চাঁদাবাজের পরিবর্তে আর এক চাঁদাবাজ, এক দখলদারের পরিবর্তে আর এক দখলদার, কিংবা একসময় পিয়ন 400 কোটি টাকা নিয়ে যেত, এখন দেখি বই ছাপানোর কাজে যারা যুক্ত থাকেন তারাও এখান থেকে টাকা বানিয়ে ফেলতে পারেন। আমরা চেয়েছিলাম এই বই, বিষয়টা তারা নিয়ে একটু আশরাফ কায়সারের কাছে তারা আমি তারা আসতে চাচ্ছি। আমরা চেয়েছিলাম বই, তারা দেখছি ক্যাশ বই। তো ফলে এই যে ঘটনাগুলো ঘটলো, আমরা মনে করি যে আগামী দিনে একটা গণতান্ত্রিক সমাজের জন্য এই সমালোচনা করার স্বাধীনতা, দ্বিমত প্রকাশের স্বাধীনতা, এটাই হবে ভবিষ্যতের রক্ষা কবচ। তাহলেই ফ্যাসিস্ট শক্তি ব্যক্তিগতভাবে ফিরে আসতে না পারলেও ফ্যাসিস্ট সংস্কৃতি যে বিরাজমান, সেই ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে লড়াইটা অব্যাহত রাখা যাবে। ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, রাজিকুজ্জামান রতন বলছিলেন ফ্যাসিস্টকে প্রাসঙ্গিক করে তুলছে বর্তমান সরকার। সেই প্রসঙ্গ ধরে আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আহ, স্বৈরশাসকরা সাধারণত বড় শক্তিধর বা রাজনৈতিকভাবে নিরাপদ দেশে আশ্রয় নিল, তারা খুব কম দেশ সময়ই দেখা গেছে তার নিজ দেশে ফিরে আসতে পেরেছে, ক্ষমতায় আসীন হতে পেরেছে। এই ক্ষেত্রে বাংলাদেশে সেই সম্ভাবনা কতটুকু, যারা ক্ষমতাচ্যুত হয়েছে, দেশ ছেড়ে পালিয়েছেন, তারা ফিরে আসার সম্ভাবনা কতটুকু দেখেন? দেখুন, আপনি যদি সরাসরি মনে করেন যে পলাতক শক্তি আওয়ামী লীগ, শেখ হাসিনা, তার মন্ত্রীবর্গ যারা গণহত্যা করেছেন, তারা অ্যাজ ইট ইজ ফিরে আসতে পারবেন কিনা, আমি সেটির সম্ভাবনা অনেক কম দেখি। তবে এটি নির্ভর করে আমাদের বর্তমানের কর্মকাণ্ডের উপরে এবং ভবিষ্যতে আমরা কিভাবে ব্যবহার করব আমাদের গণতান্ত্রিক অধিকার এবং ক্ষমতার প্রয়োগ, এবং জনগণের সাথে আমাদের সম্পর্কটি কেমন হবে। দেখুন, আমি কিন্তু রতন ভাইয়ের সাথে একমত। বর্তমান অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট শাসনকে মনে করিয়ে রাখছে। দেখুন, আমাদের মাথা থেকে, আমাদের মগজ থেকে, মনন থেকে ফ্যাসিজমকে দূর হতে দিচ্ছে না কারা? অন্তর্বর্তী সরকার দিচ্ছে না। যেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবে মনে করছে তারা দিচ্ছে না। তারা প্রতিদিন গত ফ্যাসিজমকে রেলেভেন্ট করে রাখছে তাদের কর্মকাণ্ডের ভেতর দিয়ে, এমনকি অন্তর্বর্তী সরকার। দেখুন, ফ্যাসিজমের আপনি একটি হচ্ছে যে শক্তি, সেটি পলাতক, সেটি ভারতে আশ্রয় নিয়েছে, বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আরেকটি হচ্ছে সংস্কৃতি, আপনি কি করে কাজ করেন, কি করে ভিন্ন মতকে দেখেন, কি করে ভিন্ন মতের প্রতি চড়াও হন, এবং কি করে আপনি একনায়কতন্ত্রে বিশ্বাস করেন। সেই সংস্কৃতি কিন্তু আমরা এখনো প্রবলভাবে আবার উত্থিত হতে দেখছি। একটা নব্য ফ্যাসিজমের ভেতরে বাংলাদেশ ঢুকে গেছে। সেই ফ্যাসিজমটা কিন্তু ওই কাজের ভঙ্গি থেকে, ভিন্নমতের প্রতি অশ্রদ্ধা থেকে, অসহিষ্ণুতা থেকে, অথবা আপনি এই যে আমি সবকিছু বুঝি এবং পারি, এই যে ক্ষমতা কেন্দ্রের যে দাপট, সেটি থেকে। আবার আগামীতে যারা ক্ষমতায় আসার কথা ভাবছেন এবং সম্ভাবনা রয়েছে, তারা তাদের শারীরিক আচরণ, কথামালা এবং তাদের হুঙ্কার দিয়ে বলে দিচ্ছেন তারা আরেকটি ফ্যাসিস্ট শক্তি, এক হতে চাচ্ছেন নির্বাচিত ফ্যাসিজম কায়েমের জন্য। তার মানে এক ফ্যাসিস্ট পলাতক, আরেক নব্য ফ্যাসিজমের আচরণের ভেতরে আমরা আবদ্ধ, আর আরেকটি ফ্যাসিজম যেটি নির্বাচনের পরে অপেক্ষমান। তার মানে ফ্যাসিজম আমাদের মাথা থেকে, মগজ থেকে, জীবন থেকে এবং আচরণ থেকে বিদায় নিতে পারছে না। দেখুন, আমরা অনেক সময় অন্যের দিকে আঙ্গুলি দেখিয়ে বলতে পারি উনি ফ্যাসিস্ট, উনি ফ্যাসিজমে বিশ্বাস করেন, কিন্তু সেটি যে আমার নিজের দিকে দেখাতে হবে বা আয়নায় যে আমাকে দেখতে হবে, এই চর্চাটি যতদিন আপনি না করবেন ততদিন কিন্তু ফ্যাসিজম আমাদের সমাজে থাকবে। এখন একেবারে পলাতক শক্তি অ্যাজ ইট ইজ ফিরে আসবে কিনা আমি খুব সন্দিহান, কিন্তু সেটি নির্ভর করছে আমরা তাকে ত্বরান্বিত করব কিনা। যেমন গত 9 মাসে মানে আমরা জার্মানির, ইটালির উদাহরণ দেখি, ভারতের উদাহরণ দেখি, রাশিয়ার উদাহরণ দেখি, কিন্তু 9 মাসের মধ্যে একটি গণহত্যাকারী দল বা ফ্যাসিস্ট শক্তি রিসারফেসড হতে পেরেছে, এটিও একটি নতুন ইতিহাস। তারা কিন্তু আমাদের আলোচনায় ঢুকে গেছে, তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, তারা কিন্তু তাদের বয়ান বিশ্লেষণ করছে, তারা কিন্তু বলছে জুলাই ষড়যন্ত্র ছিল এবং সেটি তারা পাল্টা প্রতিশোধ নেওয়ার কথা বলছেন। এই স্পর্ধা খুব কম রাজনৈতিক ইতিহাসে আপনি পাবেন, যেটি বাংলাদেশে 9 মাসে আমরা ঘটেছে। এখন আমাদের সচেতনভাবে দেখতে হবে যে আমরা ফ্যাসিবাদ বিরোধী মানে সাংস্কৃতিকভাবে ঐক্যটি ধরে রাখতে চাই কিনা, এবং সেই চর্চাটি নিজেরা করতে চাই কিনা, নাকি নিজেরা অন্য ফ্যাসিস্ট শক্তির জুতায় পা রেখে নব্য ফ্যাসিস্ট হয়ে বেঁচে থাকতে চাই। এই জায়গাটি যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে সেই শক্তির ফিরে আসার সম্ভাবনা নাই। এমনকি নব্য ফ্যাসিজমের আকাঙ্ক্ষায় যারা আছেন,
তাদের ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ অনেকটাই কমে যাবে। বাংলাদেশ ফ্যাসিজম থেকে মুক্তি চায়, স্বৈরতান্ত্রিক শাসন থেকে মুক্তি চায়, একটা গণতান্ত্রিক শাসনের স্বপ্ন দেখে। কিন্তু আমরা এই খপ্পরে পড়ে গেছি, একটা চক্রের ভিতরে চলে গেছি। আমাদেরকে খুব সচেতনভাবে এই চক্র থেকে বেরিয়ে যেতে হবে। ধন্যবাদ। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যে নব্য ফ্যাসিজমের কথা আমরা উত্থানের পদধ্বনি শুনছি, সেখান থেকে এই আসলে আমাদের আর কি মুক্তি নেই? জনগণ এখানে কিভাবে আ মুক্তি পেতে পারে? জনগণের সংগ্রামের মধ্য দিয়ে জনগণ মুক্তি পাবে। তবে একটা জিনিস খেয়াল করুন, আগে এই বলতে সবকিছু উনি করেছেন। এখন আবার বলা হচ্ছে সবকিছুর জন্য ইনি। এই যে উনি এবং ইনি, এখান থেকে কি আমরা মুক্তি পাবো না? এখানে জনগণের কি ভূমিকা নাই? জনগণের ভূমিকাকে প্রাসঙ্গিক করে তুলতে হবে আমাদের রাজনীতিতে, আমাদের লেখায়, আমাদের সাংবাদিকতায়, আমাদের বক্তৃতায় এবং আমাদের সংস্কৃতিতে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ৭১ সালকে কেউ যেমন ষড়যন্ত্র বলছেন, জুলাইকেও কেউ ষড়যন্ত্র বলছেন। তার মানে জনগণের ত্যাগকে এরা কখনো স্বীকৃতি দিতে চায় না। কারণ জনগণের ত্যাগকে স্বীকৃতি দিলে তখন কিছু দায়িত্ব পালন করতে হয়। কারণ ৭১-এর সেই ত্যাগের পেছনে ছিল আমাদের সাম্যের আকাঙ্ক্ষা। জুলাইয়ের এই ত্যাগের পেছনে ছিল আমাদের বৈষম্য মুক্ত সমাজের আকাঙ্ক্ষা। এবং দুটোরই অন্তর্নিহিত বিষয় ছিল গণতান্ত্রিক একটা সমাজ আমরা চাই, মত প্রকাশের স্বাধীনতা চাই। ফলে এই দুটোর উপরেই কিন্তু আক্রমণ দেখুন সমানতালে করার একটা চেষ্টা হচ্ছে। আমরা মনে করি যে জনগণের আশা কি পূরণ হবে না? এই কথার মধ্যেই একটা জিনিস আছে, জনগণের আশা। ফলে জনগণের আশার জন্য লড়াইটা আমাদের করতেই হবে। এই লড়াইটাই হচ্ছে আমাদের ফ্যাসিবাদকে প্রতিহত করার একমাত্র হাতিয়ার। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিজমের বা ফ্যাসিবাদে ফিরে যেতে চায় না। একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়। আগামী নির্বাচন যত দ্রুত সম্ভব সংস্কার শেষে এই সরকার আ আয়োজন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন।